বাংলাদেশে বেড়েছে বিদেশি ঋণ, বিদায়ী সরকারের বড় প্রকল্প বাস্তবায়নই কারণ মনে করেন অর্থনীতিবিদরা। একনেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত। অনেক বৈদেশিক সাহায্যপৃষ্ঠ প্রকল্প এগুলো মনিটরিং যারা করা হয় তারাও মনিটরিং করে, কাজে এখানে অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে। রফতানির আড়ালে বেক্সিমকো গ্রুপের প্রায় 1,000 কোটি টাকা পাচার, সালমান এফ রহমান ছেলে শায়ান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। সিআইডি আপনার 17টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না, অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, বিমান যাত্রার ধকল সইতে পারলেই যাবেন বিদেশে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তার আশ্বাস মির্জা ফখরুলের। তেজার বিস্ফোরণের 24 ঘন্টা না পেরোতে লেবাননে আবারও সিরিজ বোমা হামলা, নিহত অন্তত 14, আহত প্রায় 500 মানুষ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলতি বছরের জুন শেষে বাংলাদেশে বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে $103.78 বিলিয়ন। মার্চ শেষে এই ঋণ ছিল $99.3 বিলিয়ন, অর্থাৎ 3 মাসে বেড়েছে $4.4 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ $83.21 বিলিয়ন এবং বেসরকারি খাতে এর পরিমাণ $20.57 বিলিয়ন। মার্চ থেকে জুন এই 3 মাসে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $4.21 বিলিয়ন। সরকারি ঋণের বেশিরভাগ দীর্ঘমেয়াদী লোন। বিশ্বব্যাংক, IMF ছাড়াও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নিয়েছে সরকার। সরকার বিদেশি ঋণের বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করায় এর পরিমাণ দ্রুত বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, BAB। বিকেলে গভর্নর ডক্টর আহসান মনসুরের সাথে মতবিনিময়ে এই দাবি জানান সংগঠনটির নেতারা। আইন সংশোধন হলে খেলাপি ঋণের 60% আদায় করা সম্ভব বলেও মনে করেন তারা। BAB নেতারা বলেন, খেলাপি ঋণ আদায়ের এখনই উপযুক্ত সময়। অর্থ ঋণ আদালতের সংখ্যা বাড়াতে হবে, একই সাথে আইন সংশোধন করেই রিটের মাধ্যমে টাকা আদায় স্থগিত রাখার সুযোগ বন্ধ করতে হবে। আইনের ফাঁক ফোকর বন্ধ হলে খেলাপি আদায় বাড়বে বলেও মনে করেন BAB নেতারা। ব্যাংক সংস্কারে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেতিবাচক, তবে যে কোনো সংস্কারে BABর সাথে আলোচনা করে করা উচিত বলেও মন্তব্য করেন নেতারা। এছাড়া ব্যাংকিং খাত সংস্কার ছাড়াও তারল্য সংকট, শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা ব্যবস্থা রাখা নিয়েও আলোচনা হয় বৈঠকে। 3 লাখ কোটি টাকার মতো আমাদের ওই ডিফল্ট লোনই আছে, যেটা আমরা রিকভার করতে পারি না। যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। তাহলে ম্যাক্সিমাম তো উইলফুল ডিফল্টার। কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে, আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড। অনেক জায়গায় রিফর্ম হচ্ছে। আমরা মনে করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এখন রিফর্ম করার সময় হচ্ছে। নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম বেশি করেছে বিগত সরকার, অথচ বিদেশি অর্থায়নের অসংখ্য প্রকল্প পাইপলাইনে আটকে আছে। কিন্তু অনিয়ম কঠিন হওয়ায় সেসব প্রকল্পে বাস্তবায়নে আগ্রহ কম ছিল ঠিকাদার ও কর্মকর্তাদের। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। জানান, স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। গত 1.5 দশকে প্রকল্প অনুমোদনের রেকর্ড করেছে বিদায়ী সরকার। টাকা থাকুক বা না থাকুক, প্রতি বছর বেড়েছে উন্নয়ন বাজেটের আকার, গুরুত্ব পেয়েছে অবকাঠামো নির্মাণ, অথচ প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। থমকে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পাওয়া অনেক উদ্যোগ। রাজনৈতিক পালাবদলের পর প্রকল্প অনুমোদন বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার সে কাজেও গতি আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয়ে গেল একনেকের নতুন কমিটির প্রথম সভা। তবে প্রকল্পের সংখ্যা আগের চেয়ে কম। রীতি বদলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে একনেক আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সিদ্ধান্ত, প্রকল্পের নামে টাকার অপচয় সবার আগে ঠেকানো। বৈদেশিক
সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজেই এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। দেশের অগ্রাধিকার ভেবে নতুন প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনীতির দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে, এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে না। আমরা কিছু কিছু প্রকল্প খুব দ্রুত নতুন তৈরি করছি। একনেক সভায় গ্যাসের কূপ খনন নিয়ে 2টি নতুন প্রকল্প অনুমোদন পায়। যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে একটি প্রস্তাব। একটা ভ্রান্ত নীতি, নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রপ্তানি হয়েছে তৈরি পোশাক, কিন্তু দেশে আসেনি অর্থ। অঙ্কটা বেশ বড়, প্রায় 1000 কোটি টাকা। কাজটি করেছে আলোচিত বেক্সিমকো গ্রুপ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রপ্তানির আড়ালে। অনুসন্ধান চালিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। 28 জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে 17টি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার এক ছত্র আধিপত্যের সুযোগ নিয়েছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ না করে নানা পন্থায় পাচার করেছে টাকা। নিট কিংবা ওভেন পোশাক পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে বেক্সিমকো গ্রুপ। নানা নামে বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ। তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তার সুফল পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি হয়েছে ঠিকই, কিন্তু দেশে আসেনি সেই অর্থ। পোশাক পণ্য রপ্তানি করে কয়েক বছরে বেক্সিমকো গ্রুপ দেশে আনেনি প্রায় $830 লাখ, টাকার অঙ্কে যা প্রায় 1000 কোটি। অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে 93টি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে। আদতে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। থানায় আপনারা সিআইডি দিয়ে আপনারা 17টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি, আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। সিআইডির মামলার আসামি 28 জন। বলা হয়, শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি দেখানো হয়। অর্থ পাচার হয় জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এই দেশ থেকে অতি সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহি ছিল না। প্লাস কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাপি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি উপরে নিয়ে আর ঘুষ দুর্নীতির মাধ্যমে। যে রপ্তানি আড়ালে অর্থ পাচার হয়েছে সেটির কাঁচামালের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ধার দেওয়া হয়েছিল ডলার। ক্ষমতার কাছ থেকে লাগামহীন অনিয়ম করলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আনবিলিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল। একটা শ্রেণী, এই যে জিডিপি 6% প্লাস গ্রুপ হ্যাঁ করেছে, হয়তো ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই 1 or 2% লোক। এবং সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না এখানে। সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে 33,500 কোটি টাকা বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। মাফিয়া গোষ্ঠীর হাতে অর্থনীতি জিম্মি থাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির স্বার্থে 2 মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই সময়ের মাঝে এগিয়ে নেওয়া হবে পুলিশের সংস্কার কাজ, এমনটা জানিয়েছেন সরকারি উপদেষ্টা ও সচিবগণ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ নেই। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য নেওয়া হবে ব্যবস্থা।
সকালে গাজীপুরের কালিয়াকৈরে ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের সমাপনী কুচকাওয়াজ। এই কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুফল দেশের মানুষই ভোগ করবেন। উঠে আসে কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়টিও। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। একই বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই সরকারের এমন পদক্ষেপ। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকারের এমন সিদ্ধান্ত। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করছে যে আমাদের এটা হলে the purpose of the government is secure the citizens and we are serving for the state. সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া নিয়ে কারোই বিরোধে জড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি। কোনো কনফ্লিক্ট হবে না, সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লাখ টাকা এবং আহতদের সর্বাধিক 1 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী এবং সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিমান, হাসপাতাল সহ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। তবে আকাশপথে ভ্রমণের মতো শারীরিক অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন প্রায় 1 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, 2 বছর আগে বিদেশে নেওয়ার সুযোগ পেলে পরিস্থিতি এত জটিল হতো না। অনেকদিন থেকেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস আর লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হঠাৎ করেই শারীরিক অবস্থা অবনতি হলে 11 সেপ্টেম্বর ভোরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে 6 দিন পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে খালেদা জিয়া। চেয়ারপারসনের ফেরার খবরে আগে থেকেই হাসপাতালের প্রধান ফটকে বিএনপি নেতাকর্মীরা। দলীয় কর্মী সমর্থকদের ভিড় ঠেলেই গুলশানের পথে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। সন্ধ্যা 7টার পর পৌঁছান বাসায়। কেন কদিন পরপরই হাসপাতালে নিতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে, সে কারণ জানান ব্যক্তিগত চিকিৎসক। কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ, এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হপকিন্সের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন, সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন, তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান। যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায়, সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে। জানান, সবকিছুই ঠিক করা আছে। বিমান যাত্রার ধকল নিতে পারলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব, কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সব কিছু আমরা
কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখন খালি জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। সুস্থ মানুষও যখন প্লেনে উঠে তার যে ওঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায় সেটা ওনার পক্ষে কতটুকু উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এইটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। বাসায় থাকলেও সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বিএনপি চেয়ারপারসন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এ সময় অন্তর্বর্তী সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে সহায়তার কথাও জানান তিনি। সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন, মহিলাদেরকে হত্যা করেছেন, তাদের মামলাগুলো দয়া করে একটু ফেস করেন। আমাদের নেত্রী খালেদা জিয়া তো প্রত্যেকটি মামলা ফেস করেছে, দেশ ছেড়ে চলে যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েক শিক্ষার্থী। এ সময় ক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশে সোপর্দ করে। শামীম গুরুতর আহত হয়, তাকে সাফার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু ঢাকা নয়, এবার আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলা শহরগুলোতেও। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 20,213 জন। এর মাঝে সুস্থ হয়ে ফিরেছেন 17,897 জন। আর সেপ্টেম্বর পর্যন্তই ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন 113 জন। সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত 20 থেকে 22 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তবে এই সংখ্যা গত সপ্তাহের তুলনায় প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাও নিশ্চিত করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে। মেডিকেলে আসলাম, আসার পরে সব কিছু চেক করার পরে শুনতেছি আমার নাকি ডেঙ্গু রোগে আক্রান্ত আমি। পেট ব্যথা ছিল, বমি করছে, শরীর হাত পা ব্যথা গিরায় গিরায়, উঠে দাঁড়াতে পারি না, মাথা ঘুরায়, আর কাঁপায় ওই যে সকালবেলা কাঁপায়, জ্বর আসে। লাস্ট 24 ঘন্টায় ভর্তি হয়েছে 22 জন এবং এই মুহূর্তে ভর্তি রোগী আছে 90 জন। আমরা ডেঙ্গু চিকিৎসার যে বর্তমান পরিস্থিতি সেটা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে 11 ঘন্টা বন্ধের পর আবার চালু হয়েছে মেট্রো চলাচল। বুধবার সকালে ফার্মগেট স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেরামতের পর রাত 8:30টায় আবারও চলাচল শুরু হয়। মেট্রো রেল বন্ধ থাকায় দিনভর অবর্ণনীয় দুর্ভোগে পড়েন নিয়মিত যাত্রীরা। তৈরি হয় ভয়াবহ যানজট। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার রাত 8:30টার দিকে মতিঝিল থেকে আবারও শুরু হয় মেট্রো চলাচল। অফিস ছুটির পরও অনেকে কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন মেট্রোয় বাড়ি ফিরবেন বলে। মতিঝিল থেকে ফিরতি ট্রিপগুলো ছিল কানায় পূর্ণ। অফিস ছুটির পর সময়টাতে অনেকে মেট্রোর স্টেশনে এসে ফিরে গেছেন। নিয়মিত যাত্রীরা যারা মতিঝিল পল্টন থেকে মিরপুর উত্তরা যাতায়াত করেন তারা পড়েন বিড়ম্বনায়। অনেকে বাধ্য হয়ে বাসে ওঠেন। আজকে আমরা উবারে যাতায়াত করছি, আজকে সারাদিনের ট্রান্সপোর্টেশন কস্ট বাবদ অনেক টাকা খরচ হলো। সো আশা করছি সরকার এই ব্যাপারে আরও বেশি সচেতন হবে। বিশেষ করে মতিঝিলে যারা অফিস, এটা তো অফিস পাড়া, এখানে যারা মোহাম্মদপুর, আগারগাঁ, মিরপুর থেকে যারা যাতায়াত করে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। মতিঝিলের বাস কাউন্টারগুলোর সামনে অন্য দিনের চেয়ে দেখা যায় যাত্রীদের দীর্ঘ সারি। মেট্রো বন্ধ থাকায় মিরপুর উত্তরা রুটের যাত্রীরা বাধ্য হয়ে আবারও ফিরেছেন বাসের কাউন্টারে। কখন ফিরবেন বাসায় তার ঠিক নেই এসব যাত্রীদের। আমি এসে দেখতেছি বন্ধ, সো এখান থেকে আবার আমার ওভার নিতে হবে বা মেট্রো রেলটা আমি সেবাটা পাচ্ছি না।
তো এটার জন্য আমাদের পাবলিকের যে হয়রানি হচ্ছে এটা আসলে আমাদের ইনফর্ম করা উচিত ছিল। তো এটা আমাদের নগরবাসীর জন্য সীমাহীন দুর্ভোগ। তো আমি একটা প্ল্যান করে এসেছি যে আমি এখন যাব 1 ঘন্টার মধ্যে, একটা কাজ আছে, আমার একটা স্কেডিউল আমি মেনটেন করব। এখন কোত্থেকে কোথায় যাব? চলাচল বন্ধ হওয়ায় সারাদিনই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলোর সবগুলো প্রবেশমুখী ছিল বন্ধ। দিনভরই যাত্রীরা ফিরে গেছেন স্টেশনের সামনে থেকে। ফার্মগেট স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় সকাল 9টা 40 তখন থেকেই সেটি মেরামতের কাজ চলছিল বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। 430 নম্বর পিলার হেড প্লাস যে ভায়াডাক্ট, এটা মাঝখানে 4টা বিয়ারিং প্যাড থাকে। একটা প্যাড পড়ে গেছে স্থানচ্যুত হয়ে, টেকনিক্যালি কেমন, ওইটাকে রিপ্লেস করা হচ্ছে নতুন একটা প্যাড দিয়ে। এটা তো 400 টন ওজনের একটা ভায়াডাক্ট, ওইরকম হেভি যন্ত্রপাতি আমরা মোবিলাইজ করেছি। কাজ শেষ, ভায়াডাক্টের নিচে এটা বসানো হয়ে গেছে। আগারগাঁও মতিঝিল অংশে বন্ধ থাকলেও উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে দেখা দেয় উত্তেজনা। সেখানে কিছু যাত্রীর সাথে টোল প্লাজা কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। দেখা যায় হাতাহাতির এক পর্যায়ে যাত্রীরা নেমে পড়েন পিকআপ থেকে, এক পর্যায়ে বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটি ছিল দুপক্ষের ভুল বোঝাবুঝি। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজার আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে উত্তেজনা। যাত্রীদের সাথে টোল প্লাজায় কর্মরতদের বচসা, কথার পিঠে কথা, সেখান থেকে কথা কাটাকাটি। একটি পিকআপ ট্রাকের পিছনের খোলা অংশে যাত্রী বোঝাই করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা নিয়ে এই বিবাদ। টোল প্লাজায় কর্মরতদের সাথে সেসব যাত্রীরই হাতাহাতি হওয়ার উপক্রম। এক পর্যায়ে পিকআপ থেকে নেমে আসেন একজন, আবার শুরু হয় কথা কাটাকাটি। একসময় সামনে থাকা বার ধরে টানাটানি শুরু করেন তিনি। এরপর নেমে পড়েন আরো কয়েকজন। প্রত্যেকেই তখন মারমুখী, যুদ্ধংদেহী মনোভাবে সবাই হাতাহাতিতে লিপ্ত হতে প্রস্তুত। কিছুক্ষণ পর টোল প্লাজার সামনে থাকা বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ে পিকআপ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটিই ছিল ভুল বোঝাবুঝি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কোনো ছাদ খোলা বাহনে মানুষ পরিবহন করতে দেওয়া হয় না এক্সপ্রেসওয়েতে। বিষয়টি যাত্রীরা বুঝতে না পারার কারণেই ছড়ায় উত্তেজনা। ধরে নেন ইচ্ছা করেই তাদের এক্সপ্রেসওয়েতে যেতে দেওয়া হচ্ছে না। আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কাস্টমার্স এবং আমাদের টিসির মধ্যে। তো আমাদের আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু সেফটি রুলস আছে। আমাদের এখানে সব ধরনের গাড়িকে আমরা অ্যালাউ করি না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য। তো কিছু কিছু গাড়ি, যেরকম একটা ওপেন গাড়ি, পিছনে অনেক লোকজন যদি দাঁড়িয়ে থাকে, তো এই ধরনের গাড়িটাকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে দিই না। কারণটা কি, যে গাড়ির ভিতরে যদি সে দাঁড়িয়ে থাকে গাড়ির পিছনে ওপেন গাড়িতে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে সে যদি পড়ে যায় গাড়ির থেকে, তাহলে অন্য গাড়ি কিন্তু তার উপরে রান হয়ে। জানা যায় জোর জবরদস্তি করে এক্সপ্রেসওয়েতে উঠলেও নিজ থেকেই টোল পরিশোধ করেন পিকআপে থাকা যাত্রীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, বাকি 3টি ঢাকা মহানগর হাকিম আদালতে। সব মিলিয়ে আসামি করা হয়েছে প্রায় 250 জনকে। এদিকে অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10 সদস্যের তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম, রক্ত দিয়েই আবার স্বাধীনতা আনতে হবে। পংক্তিগুলো লিখেছেন টঙ্গী কলেজের ছাত্র শেখ ফাহমিন জাফর। লেখা পংক্তিগুলো আছে ঠিকই, কিন্তু বেঁচে নেই জাফর। 18 আগস্ট উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিল জাফর। আন্দোলনে যাওয়ার দিন সকালে মায়ের কাছে দ্রোহের 2টি কবিতা লিখে দিয়ে যায় জাফর। উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে হাসপাতালে ভর্তি হন জাফর। পরে সেখানেই মৃত্যু হয় তার। দাবি ছাড়বে না, তোমার দেখে আরো 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না, এই কথা বলে ছেলে আমার চলে যায়। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি। ছেলে হত্যার বিচার চাইতে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেন জাফরের মা। অভিযুক্ত করা হয় শেখ হাসিনা সহ 36 জনকে।
উত্তরা থেকে সাভার যায়, ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই। আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে বা অন্য কোনো কিছুতে মারা গেছে, এরকম একটা জবানবন্দি নিয়ে আমাদেরকে পার করে দেয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মামলা করেন ভুক্তভোগী আহত ডেলিভারি ম্যান শিমুল আহমেদ। শেখ হাসিনা সহ 163 জনকে আসামি করা হয় সেখানে। গেল 5 আগস্ট শফিপুর আনসার একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এছাড়া 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করে হত্যার ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 27 জনকে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। লালবাগ বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের নতুন 17টি মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে উভয় পক্ষে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় তাদের রিমান্ডের কোনো আবেদন করেনি পুলিশ। এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের যথাক্রমে 3টি ও 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হলো সাবেক বিচারপতি মানিককে। তাকে 6 মামলায় গ্রেপ্তার দেখানো হলো। বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে 47/7/24-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সোনার দেখানো হয়। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না, কারণ একজন মহামান্য আপেল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো 302-এর মামলায় বা 34-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী 3 সিএসি কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। নির্বাচন আয়োজনের নির্দেশদাতা উল্লেখ করে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। আসামিরা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং ভোটারবিহীন প্রহসনে নির্বাচন করেছেন বলে উল্লেখ করা হয় এজাহারে। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী 3টি নির্বাচন কমিশনের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল, সব নির্বাচন কমিশনার এবং সচিবসহ 18 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আদালতে। এই 3 নির্বাচনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এজাহারে। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে সিএমপির সহকারী কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী 3 সিএসি কমিশনার সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। সেই বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরিচ্যুত এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর শত শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাড়ি, গাড়ি, ফ্ল্যাটের পাশাপাশি গোপালগঞ্জে রয়েছে কয়েকশো বিঘা জমি। প্রায় একই ধরনের সম্পত্তি থাকার প্রমাণ পাওয়া গেছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ক্ষেত্রেও। শুধু রাজনীতিবিদ নয়, দুর্নীতির প্রমাণ মিলেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের ক্ষেত্রেও। দুদকের তথ্য অনুযায়ী সাবেক এই উপাচার্য নিজেই জড়িত ছিলেন ভর্তি বাণিজ্যে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস থাকা অবস্থায় গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রীর নামে কাশিয়ানীর রামদিয়ায় রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের মাধ্যমে বিভিন্ন মৌজায় কয়েকশো বিঘা জমির মালিক হয়েছেন তিনি। এছাড়া মোহাম্মদপুর মধু সিটির ৬ নম্বর রোডে ৫৮৩ নম্বর বাড়িতে কিনেছেন এ ৬ নংয়ের ফ্ল্যাটটি। ঢাকার উত্তরায় ১৭ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন ৪৬ নম্বর সরকারি প্লট। তার শ্যালকর নামে ৬তলা বাড়ি, ১০তলা কমার্শিয়াল ও আবাসিক ভবন। ঢাকার মোহাম্মদপুরের মধু সিটিতে ১ বিঘা জমির উপর ৬তলা ভবনও আছে। এছাড়া কুয়াকাটা লাইট হাউজের পাশে ওশান ব্লু রিসোর্টের মালিকানারও প্রমাণ পেয়েছে দুদক। গাজী হাফিজুর রহমান লিকুর নামে নামি বেনামে নিজ এবং বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিপুল সম্পদ রয়েছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে তার সম্পর্কেও গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। হলফনামা অনুযায়ী চট্টগ্রাম ১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বার্ষিক আয় ছিল ১৫,০০০ টাকা। ২০২৪ সাল নাগাদ তা বেড়ে ৩২ লাখ টাকা দাঁড়ায়। তার মালিকানাধীন একটি টয়োটা প্রাডো জিপ, টয়োটা ল্যান্ড ক্রুজার ও স্টেশন ওয়াগন সহ কয়েকটি গাড়ির খোঁজ পাওয়া গেছে। রয়েছে রাজুকের বরাদ্দ করা ৩ কাঠার প্লট, ১৪ গন্ডা অকৃষি জমি, 4 কাঠা প্লট এবং চকবাজার সুপারমার্কেটে দোকান রয়েছে। এছাড়া স্ত্রীর নামে রয়েছে ঢাকার কাফরুলে একটি ৫তলা বাড়ি এবং ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট। এসব কিছুরই প্রমাণ মিলেছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে। অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে প্রকাশ অনুসন্ধানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শিকরের বিরুদ্ধেও। দুদকের তথ্য অনুযায়ী অধ্যাপক সৌমিত্র শেখর ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে নিজেই জড়িত ছিলেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সৌমিত্র শিকরের বিরুদ্ধে এক ঠিকাদারের সোনালী ব্যাংকের আমানত রূপালী ব্যাংকে হস্তান্তরে প্রতি কোটিতে ৫০,০০০ টাকা আদায়, গাড়ির জ্বালানি বাবদ বরাদ্দ সরকারি তহবিল আত্মসাৎ এবং অবৈধ অর্থে শেরপুরে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি তৈরির অভিযোগ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় একাধিক ফ্ল্যাটের মালিকানা এবং শেরপুরে সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক। অনুসন্ধান দল গঠন করা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় পুলিশি হেফাজতে এক যুবকের 2 চোখ তুলে ফেলার ঘটনার 7 বছর পর মামলা করা হয়েছে। দুপুরে মহানগর আমলি আদালতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় তৎকালীন খালিশপুর থানার ওসি নাসিম খান সহ 12 জনকে। বাদীপক্ষ জানায় মিথ্যা ছিনতাই মামলায় 2017 সালে শাহজালাল নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে আত্মীয়রা থানায় গেলে 1.5 লাখ টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরিবারের দাবি, ঘুষের টাকা না দেয়ায় থানা থেকে শাহজালালকে গোয়ালখালী বাইপাস রোডে নিয়ে নির্যাতন করে চোখ উপড়ে ফেলে কয়েকজন পুলিশ সদস্য। পরে অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ দাবি করে ছিনতাইয়ের সময় ক্ষুব্ধ জনতাই শাহজালালের চোখ তুলে নিয়েছে। থানায় নিয়ে যেয়ে আমার ফ্যামিলির কাছে 1.5 লাখ টাকা দাবি করে, কিন্তু 1.5 লাখ টাকা না দেওয়ার কারণে আমাকে রাত 11টার পরে 11:15টার দিকে আমার স্ক্রুপ থেকে চোখ দুটো উঠিয়ে আমাকে 250 বেড ফেলায়। এই চোখ তোলার পর এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য এক সুমা আক্তার নামে এক মহিলাকে দিয়ে একটা ছিনতাই মামলার ঘটনা সাজানো হয়েছিল। তাকে আমরা পুলিশের সহযোগী হিসাবে আমরা এই মামলার আসামি করেছি। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বিকেলে রাজধানী বন ভবনে জাতীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে, তাই গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। আরও বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। বনটা এবং সবুজটা তার মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চায় আমি জানি না।
জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 200 জন সদস্য। দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিটের 200 জন সদস্যকে এই পদকে ভূষিত করা হয়। মঙ্গলবার এই উপলক্ষে দেশটির রাজধানী জুবা শহরে একটি মেডেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোর্স কমান্ডার জেনারেল সুব্রানিয়াম বলেন, নীলন্দের প্রতিকূল পরিবেশেও দক্ষতার সাথে অপারেশন পরিচালনার মাধ্যমে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পরিবহনে অবদান রাখছে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট। নাটোরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ভুক্তভোগীর স্বামী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এর আগের দিন রাতে স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহীদুল ইসলামের সহযোগিতায় নির্যাতিত নারীকে ধর্ষণ করে রাকিব আলী নামের এক যুবক। এ সময় পাহারায় ছিলেন গ্রাম পুলিশ গোপালচন্দ্র সরকার। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন চালায় চৌগ্রাম ইউনিয়নের যুবদল আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী ও তার ছোট ভাই সাদ্দাম। এই ঘটনায় 8 জনকে আসামি করে সিংড়া থানায় মামলা হলে অভিযুক্ত স্বামী, যুবদল নেতা ও ওই গ্রাম পুলিশ সহ 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গাইবান্ধায় এক শিশুকে হত্যার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ। বুধবার গোবিন্দগঞ্জের কোমরপুর কানিপাড়া গ্রামে ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায়, স্থানীয় রানা মিয়া প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর অভিযুক্ত ঈশা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে প্রথম ঘরে শিশুকন্যা রাফিয়াকে নানাভাবে নির্যাতন করত ঈশা। এরই জেরে সন্ধ্যায় শিশুটিকে বাড়ির পাশের এক পুকুরে নিয়ে পানিতে ডুবে হত্যা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গেজেটেড কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বুধবার সকালে জেলা স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মূলত প্রকল্পের মেয়াদ শেষে চাকরি থেকে অব্যাহতির শর্তে যোগদান করেন, কিন্তু এখন তারা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন চাচ্ছেন। বিষয়টি পিএসসি এবং বিসিএস নন ক্যাডারের সাথে সাংঘর্ষিক বলেও জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। সিলেটে ভারত থেকে অবৈধভাবে আসা 300 বস্তা চিনি আটক করেছে বিজিবি, তবে ট্রাকের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা বাইপাস এলাকা থেকে চিনি ভর্তি ট্রাক আটক করা হয়। বিজিবি জানায়, অভিনব পন্থায় বালু ভর্তি ট্রাকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব চিনি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। চোরাচালান রোধে অভিযান টহল অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। আমাদের কাছে এরকম একটা তথ্য ছিল যে বালির ট্রাকে এরকমভাবে ভারতীয় চিনি এবং অন্যান্য আইটেম যাবে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতেই এই সিলেট তাওমিল মহাসড়কের সুরমা পয়েন্ট এলাকা থেকে একটি ট্রাক আটক করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে কিছু মুষ্টিমেয় সুবিধাবাদী। তাদের কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বৃহত্তর ফটিকছড়ি ও মান শাখার বিএনপি নেতারা। সোমবার সংগঠনটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কমিটির নেতারা প্রধান উপদেষ্টা সেলিম পারভেজকে ফুলের শুভেচ্ছা জানান। কমিটির আহ্বায়ক নাসির শিকদারের সভাপতিত্বে সদস্য সচিব আলী আকবরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আবু সাইদ ও ফয়সাল আহমদ খোকন সহ আরও অনেকে। রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাবে সংযুক্ত আরব আমিরাতের বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। এমন মন্তব্য করেছেন দেশটির নেতারা। তারা বলেন, সংগঠনটি সবসময় হতদরিদ্রদের জন্য কাজ অব্যাহত রাখবে। দীর্ঘ 9 বছর পর সংগঠনের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তী 2 বছরের জন্য ঘোষণা করা হয় নতুন কমিটি, যাতে সভাপতি হিসেবে নাজমুল হোসেনকে এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় শহীদুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় মামুনুর রশিদকে। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের নাম। আমিরাতে গাউসিয়া কমিটি দুবাই শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে দেরা দুবাই ল্যান্ডমার্ক হোটেলে বলরুমে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে আলা হজরত মুফতি নাবিদ রেজা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী ও পরিচালনা করেন মাওলানা ওসমান আলী জামি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনায় অংশ নিয়েছিলেন হজরত মাওলানা ফজলুল আজিম, মাওলানা সিরাজুল মুস্তফা আজহারি, হাফিজ মাওলানা সেকান্দার আলম, মাওলানা সিরাজউদ্দৌলা সহ শত শত ধর্মপ্রাণ প্রবাসী মুসল্লিরা। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আমরা
আমরা এত যে আনন্দে আপ্লুত যা ভাষায় প্রকাশ করা নয়। যেহেতু রসুল আকরাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অধিকারী, রসুল আকরাম যিনি হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবেন, তাহলে এই শুভ আগমন উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার 27তম অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মাহফিলটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে উদযাপিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত। দুবাইয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন অডি মারা হাবা মোবাইল ফোন ট্রেডিং। হরল্যান্ডস এলাকায় ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মাজিদ ও লোকাল স্পন্সর সুলতান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস, আহমদ রাকিব ও রাহান সহ বহু প্রবাসী বাংলাদেশি। উপস্থিত সকলে জানান, প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করে চলেছে। এতে রেমিটেন্স প্রবাহ ক্রমেই বাড়ছে। গুণগত মান ও সাশ্রয়ী মূল্য নিশ্চিতের মাধ্যমে প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকা সম্ভব বলেও জানিয়েছেন তারা। চাকরির পাশাপাশি বিজনেস করি, হার্ডওয়্যার দোকান প্রথম সব ওপেনিং করছি। এরপরে গিয়ে আমি মোবাইল শপ আজকে ওপেন করছি। বাংলাদেশি প্রবাসী ভাইরা যেভাবে একের পর এক বিজনেস দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, মন থেকে দোয়া করি সবাই এভাবে একের পর এক এগিয়ে যাক আর আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। আমাদের প্রত্যাশা এবং আশা তার লাইফ সাকসেস হোক এবং সবাই রেমিটেন্স বৈধভাবে পাঠাক দেশে। পেজার বিস্ফোরণের 24 ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল লেবানন। একযোগে দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে ওয়াকি টকি, রেডিও, ল্যাপটপ, গাড়ি ছাড়াও ওয়্যারলেস ডিভাইস। নতুন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত প্রায় 500 মানুষ। বুধবার লেবাননের সিডান শহরের একটি মোবাইলের দোকানে হঠাৎ বিস্ফোরণ। প্রায় একই সময়ে লেবাননের বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি ও রেডিও। মঙ্গলবারের পেজার বিস্ফোরণের একদিন না পেরোতেই আবারও ভয়াবহ সিরিজ বোমা হামলার সাক্ষী হল লেবানন। অপর এক বিস্ফোরণ ঘটেছে বৈরুতে। ঘটনাস্থলের কাছাকাছি চলছিল মঙ্গলবারের পেজার বিস্ফোরণের নিহতদের জানাজা। বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছত্রভঙ্গ হয়ে যায় জানাজায় অংশ নেওয়া হাজারো মানুষ। লেবাননের টেলিযোগাযোগ ব্যবস্থা টার্গেট করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলেও। নতুন এই হামলায় প্রাণহানি হয়েছে অনেকের। ওয়াকিটকি ও রেডিওর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিস্ফোরিত হয়েছে গাড়ি, স্কুটার, এমনকি ল্যাপটপও। আহত হয়েছে প্রায় 500 মানুষ। বিস্ফোরণে কমপক্ষে 60টি জায়গায় আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণের ফলে চোখ, হাত ও পেটে গুরুতর জখমের শিকার হয়েছেন আহতরা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। হাই অ্যালার্ট জারি করেছে লেবানন রেড ক্রস। গত মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার ডিভাইস হ্যাক করে ঘটানো হয়েছে ভয়াবহ বিস্ফোরণ। এতে 2 শিশু ও 4 স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন প্রায় 3000 মানুষ। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন বাবু সাহা। বাবু, হামলায় বাংলাদেশি কেউ আহত হয়েছেন কিনা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এই মুহূর্তে লেবাননের স্থানীয় সময় 10:50 পুরো লেবানন জুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং যে প্রধান যে সড়ক এবং হোটেল এবং মলগুলো পুরোটাই একবারে জনমানব শূন্য। প্রয়োজন ব্যতীত কোনো জনগণে কিন্তু তারা বের হচ্ছে না। গতকাল এবং আজকের ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসাব মতে প্রায় 30 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 3000-এর অধিক তারা আহত হয়েছেন। আজকে ঠিক একই মুহূর্তে কিন্তু বিকালবেলা এই ঘটনা ঘটে এবং ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় এখন পর্যন্ত 14 জন প্রাণ হারিয়েছেন এবং 450 জন পাবলিক এখন পর্যন্ত আহত হয়েছেন। তবে লেবাননে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ করে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি তারা আহত বা নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে এই কাল থেকে আজকে যে বিস্ফোরণ ঘটেছে এই অভিনব কায়দায়, এটা কিন্তু এই লেবাননবাসী প্রথম তারা দেখতে পেয়েছে এবং এই ঘটনায় তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এদিকে আমাদের বাংলাদেশ দূতাবাসও কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে
এবং কমিউনিটির যে বাংলাদেশিরা তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু হাসপাতালে তারা রক্তদান করছে। এদিকে লেবাননের যে এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কিত, তারাও কিন্তু এক ধরনের বিশেষ প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হচ্ছে না। তবে বলা যায় যে লেবাননে এই ধরনের ঘটনা এইবারই প্রত্যক্ষ করলো এই দেশের জনগণ সব, আমরা প্রবাসী বাংলাদেশিরা, এবং সবাই কিন্তু বর্তমানে এক ধরনের আতঙ্কে তারা দিন কাটাচ্ছে। ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।